আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছেন এবং অনেক নেতাকর্মী রয়েছে যারা ঘোষণা দিয়েছে আধা ঘন্টার মধ্যে বাংলাদেশকে দখল করে নিবে। কিন্তু এখানে একটা বিষয় বোঝার রয়েছে, আমাদের ভারত ও বাংলাদেশের থেকে কতটা শক্তিশালী। ভারত কতটা শক্তিশালী যে বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে দখল করে নিতে পারবে? আসলে কি পারবে, নাকি এটা কখনই সম্ভব নয়? ইয়েস গাইস, আজকে আমরা বিস্তারিত সবকিছুই জানবো আজকের ভিডিওতে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা কি, কেন, কিভাবে ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশের থেকে কতটা শক্তিশালী। আর আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করলে আসলে কি বাংলাদেশকে দখল করতে পারবে কিনা, আরো অনেক বিষয় জানতে পারবেন যে আমাদের ভারতের কাছে কি কি রয়েছে সামরিক শক্তি এবং সামরিক মহড়ে, এবং বাংলাদেশের কাছে কি কি রয়েছে সবকিছু ক্লিয়ারলি আজকের ভিডিওতেই জানতে পারবেন। আর ব্যক্তিগতভাবে আজকের ভিডিওটা আমার কাছে খুবই ইনফরমেটিভ মনে হচ্ছে, কারণ আজকের ভিডিওটা দেখে আপনারা যেমন এই বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং আমিও জানতে পারবো এবং সত্যিটাও সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে গাইস চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টাকে জেনে আসি। লেটস স্টার্ট ইট। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর নির্লজ্জ অপপ্রচার আর উস্কানিমূলক তথ্য সন্ত্রাস দেখলে মনে হয় যে ভারত বোধহয় যে কোনো মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করে বসবে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার মুখে বড় বড় কথা বললেও বাস্তবে তারা পাকিস্তান কিংবা চীনের মতো চিরশত্রু দেশের সাথেও সহজে যুদ্ধে জড়াতে চায় না। বাংলাদেশের চেয়ে সামরিক সক্ষমতার দিক থেকে ভারত ৩৩ ধাপ এগিয়ে থাকলেও তারা কখনোই তাদের পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। আর যদি কখনো ভারত বাংলাদেশে আক্রমণ করেও বসে, সেক্ষেত্রে দুই দেশের কার কেমন সামরিক সক্ষমতা আছে তা নিয়েও আমাদের কৌতূহলের শেষ নেই। ভারত বনাম বাংলাদেশের সামরিক সক্ষমতা কেমন এবং ভারত কেন পূর্ণ সক্ষমতা দিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে আকার, সক্ষমতা ও সরঞ্জামের দিক থেকে ভারত উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে স্বীকৃত। এই সূচকে বাংলাদেশের অবস্থান ৩৭তম। তার মানে সামরিক শক্তির দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে। তবে সেই অর্থে বাংলাদেশের সামরিক শক্তি একেবারেও দুর্বল নয়, কারণ মালয়েশিয়া কিংবা আরব আমিরাতের মতো ধনী দেশের চেয়েও বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক এগিয়ে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৭,০০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ৬৯৯ কোটি মার্কিন ডলার। আয়তনের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে প্রায় ২৩ গুণ বড়। ভারতের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় ৯ গুণ বেশি। ভারতের জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ৮ গুণ বড়। তাই সামরিক সক্ষমতায় ভারতের এগিয়ে থাকাটা অস্বাভাবিকও নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের ভারতের সামরিক শক্তির বাজেট এবং সামরিক শক্তি কেন বেশি এবং সামরিক র্যাঙ্কিং কেন এগিয়ে। অনেকে তো এটাই বলেন যে ভারতের অনেক নাগরিক এটাই তো বলেন যে ভারতের সামরিক শক্তি অনেক বেশি, ৪ নম্বরে রয়েছে, বাংলাদেশকে দখল করে নেব। কিন্তু একটা বিষয় কি কখনো ভেবেছেন কেন আমাদের ভারতের সামরিক শক্তি বেশি? কারণ আমাদের ভারত অনেক বড়, ভারতবর্ষ অনেক বড়, আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছে, আমাদের ভারতের সীমানা অনেক বেশি, আমাদের ভারতের জিডিপিটা অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতের সামরিক শক্তিটাও বেশি হওয়া প্রয়োজন। সেজন্যই আমাদের ভারতের সামরিক শক্তিটা অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছেন। আর বাংলাদেশের সামরিক শক্তি কম, কারণ বাংলাদেশটাও ছোট। আর বাংলাদেশ ছোট অনুযায়ী যতটুকু রয়েছে আমার কাছে মনে হয় অনেক বেশি রয়েছে আরব আমিরাত এবং মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোর থেকেও বাংলাদেশের সামরিক শক্তি বেশি। আর কি জানতে চান? তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি, প্রশিক্ষণ, কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে। সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণের একমাত্র সূচক নয়। বর্তমানে ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 14,55,000। অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় 1,63,000। ভারতের রিজার্ভ সৈন্য 14,55,000, কিন্তু বাংলাদেশের কোনো রিজার্ভ বাহিনী নেই। ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য 25,07,000 এবং বাংলাদেশের আধা সামরিক বাহিনীতে প্রায় 68 লক্ষ সদস্য রয়েছে। বাংলাদেশের আধা সামরিক বাহিনী অনেকটা রিজার্ভ সৈন্য হিসেবে কাজ করে। আধা সামরিক বাহিনীর সদস্যদের দিক থেকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে 1 নম্বর, কারণ বাংলাদেশ আনসার বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সদস্য সংখ্যা প্রায় 61 লাখ। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,730টি, বাংলাদেশের ট্যাঙ্ক আছে মাত্র 320টি। ভারতের সাঁজোয়া যান আছে 8,686টি, বাংলাদেশের সাঁজোয়া যান আছে 13,000-এরও বেশি। ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা 2,182টি, বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান মাত্র 216টি। ভারতের যুদ্ধবিমান আছে 571টি, বাংলাদেশের যুদ্ধবিমান 44টি। অ্যাটাক হেলিকপ্টার সহ ভারতের মোট হেলিকপ্টার আছে 395টি, বাংলাদেশের আছে 73টি হেলিকপ্টার। এছাড়া ভারতের পরিবহন বিমান 339টি এবং বাংলাদেশের পরিবহন বিমান 16টি। ভারতের কাছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের মতো আধুনিক বিমান রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে চীনের তৈরি আধুনিক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় নৌবাহিনীতে মোট নৌযানের সংখ্যা 295টি, বাংলাদেশ নৌবাহিনীর মোট নৌযানের সংখ্যা 117টি। ভারতের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 14টি, বাংলাদেশের 7টি। ভারতের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে 11টি, কিন্তু বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার নেই। বাংলাদেশের কাছে ডেস্ট্রয়ারের চেয়ে ছোট আকারের করভেট যুদ্ধজাহাজ আছে 6টি। ভারতের সাবমেরিন আছে 15টি, বাংলাদেশের 2টি। এছাড়া ভারতের টহল নৌযান আছে 110টি এবং বাংলাদেশের টহল নৌযান আছে 55টি। এসবের বাইরে ভারতের কাছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে, যা অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালিত হতে পারে। কিন্তু বাংলাদেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশ নয়। তবে উভয়ের প্রতিরক্ষা নীতি ও কৌশলগত অবস্থান ভিন্ন হওয়ায় ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তির সরাসরি তুলনা করাটা বোকামি। অল্প কিছু কথা বলবো, আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। আপনারা এইমাত্র দেখতে পেলেন যে আমাদের ভারতের কাছে রয়েছে পারমাণবিক শক্তি, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় রয়েছে। আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ চীন এবং পাকিস্তান, যাদের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক পুরোপুরি খারাপ, তাদের কাছে রয়েছে পারমাণবিক শক্তি। ঠিক আছে, এখন আপনারা একটা বিষয় বোঝার চেষ্টা করুন, মানে এই ভারতীয়দের কথাই বলছি। এই দুই দেশ কিন্তু ভারতের কাছে মানে বিশাল 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 বড় শক্তি, কোন অংশে কম নয়। এটা আপনারা কম বেশ সবাই জানেন। এখন তাদের সঙ্গে অবশ্যই পাল্লা দিয়ে চলতে না পারলে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। ভারতবর্ষে যে জমি সংখ্যা রয়েছে, মানে ভারতবর্ষে যে আয়তন রয়েছে, সেটা কিন্তু একদমই ছোট হয়ে যাবে। সেজন্যই কিন্তু আমাদের ভারতকে পারমাণবিক শক্তিধর হতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি এই পারমাণবিক শক্তির ভয় বাংলাদেশিদের দেখান, এটা কিন্তু পুরোপুরি একটা বোকামি হয়ে যাচ্ছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত এবং মিয়ানমার, এই দুইটা দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অত বেশি খারাপ নয়। মিয়ানমারের কাছে কিন্তু পারমাণবিক শক্তি নেই, আমাদের ভারতের কাছে রয়েছে। আমাদের ভারত এবং বাংলাদেশ কিন্তু এতদিন একটা বন্ধু রাষ্ট্র হিসেবে ছিল, বাট আমাদের ভারতের কিছু ভুলের জন্যই কিন্তু এখন বাংলাদেশ ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি এখন আর কিছু বলছি না, এটা আপনারা কম বেশ সবাই জানেন। তো যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশকে পারমাণবিক শক্তির ভয় দেখানো আপনাদের বোকামি হবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সামরিক কৌশল এবং যুদ্ধশাস্ত্রের একটি প্রচলিত নীতি 3-2-1 রুল নামে পরিচিত। এই নীতির মূল ধারণা হল আক্রমণকারী পক্ষকে প্রতিরক্ষাকারী পক্ষের চেয়ে অন্তত 3 গুণ বেশি সামরিক শক্তি নিয়ে আসতে হয়, কারণ প্রতিরক্ষাকারী পক্ষ সাধারণত ভূখণ্ড, কৌশলগত পয়েন্ট এবং প্রতিরক্ষামূলক কাঠামোর সুবিধা পায়। সেই সাথে আক্রমণকারী পক্ষকে স্থানান্তর, রসদ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে লজিস্টিক্স সমস্যা মোকাবেলা করতে হয়। আক্রমণকারী পক্ষের সামরিক শক্তি
শুধু আকারেই বড় হওয়া নয়, বরং কৌশল, প্রযুক্তি এবং মনোবলের দিক থেকেও শক্তিশালী হতে হবে। সাধারণত যারা আক্রমণ করে তাদের মনোবল প্রতিরোধকারীদের মনোবলের চেয়ে দুর্বল হয়, কারণ প্রতিরোধকারীরা দেশপ্রেম এবং আত্মরক্ষার তাগিদে বেশি অনুপ্রাণিত থাকে, যা তাদের মনোবল বাড়িয়ে দেয়। সহজ করে বলতে গেলে, একটি দেশ দখল করতে হলে সেই দেশের চেয়ে 3 গুণ সামরিক শক্তি প্রয়োজন। ঠিক এই কারণেই 1971 সালে বাংলাদেশের কোনো সুগঠিত সেনাবাহিনী না থাকা সত্ত্বেও পাকিস্তানের সুসজ্জিত সেনাবাহিনী এদেশের সাধারণ কৃষক শ্রমিক জনতার বিরুদ্ধে লড়াই করে হেরে যায়। তবে সবসময় সকল পরিস্থিতি এবং প্রেক্ষাপটে 3-1 রুল পুরোপুরি সফল নাও হতে পারে। যেমন আমেরিকা বিশ্বের সবচেয়ে সেরা সামরিক শক্তি নিয়েও ভিয়েতনাম, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে চরম ব্যর্থ হয়েছে। ভারতের সামরিক সক্ষমতা বাংলাদেশের চেয়ে 3 গুণ নয়, বরং 33 গুণ বেশি। প্রথাগত সামরিক শক্তির প্রায় সকল সূচকে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও তারা তাদের সেই পূর্ণ সামরিক সক্ষমতা বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে না পারার কারণ হল, ভারত সামরিক সক্ষমতা বাড়িয়েছে তার চিরশত্রু পাকিস্তান এবং চীনের মতো পরাশক্তিকে কাবু করার জন্য। ভারত যদি তার পূর্ণ শক্তি বাংলাদেশের পেছনে ব্যয় করে, তাহলে পাকিস্তান আর চীন মিলে ভারতের পশ্চিম এবং উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশের চেয়ে 10 গুণ বড় এলাকা অনায়াসে দখল করে নিতে পারবে। ভারত তার সামরিক বাহিনীর কত শতাংশ পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন করেছে তার সঠিক হিসেব জানা যায় না। নিরাপত্তাজনিত কারণেই কোনো দেশ এ ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশ করে না। তবে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিছু ধারণা পাওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে পশ্চিম সীমান্তে লাইন অফ কন্ট্রোল বা এলওসি এবং চীনের সঙ্গে উত্তরের সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে ভারতের উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ইতিহাসের কারণে সেখানে সবসময় বহু সংখ্যক সেনা মোতায়েন করা থাকে। অন্যদিকে উত্তরে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সেখানে সেনা সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। ভারতকে সবসময় পাকিস্তান এবং চীনের সঙ্গে 2 ফ্রন্টে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি রাখতে হয়, যা সামরিক সম্পদ এবং জনবলের উপর চাপ সৃষ্টি করে। এই বিশাল সামরিক চাপ সামলে বাংলাদেশের মতো আরেকটি বিস্তৃত ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নেওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব। ভারতের বর্তমান উগ্রপন্থী সরকার বাংলাদেশকে তাদের মতে উচিত শিক্ষা দিতে গিয়ে ভারতের প্রধান নিরাপত্তা ও কৌশলগত অবস্থান ত্যাগ করবে বলে মনে হয় না। তারা যতই গোমূত্র পান করুক না কেন, অন্তত এতটা নির্বোধ তারা হবে না বলেই আশা করা যায়। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। এখানে আমি লাস্ট 2টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে, আমাদের ভারতের কাছে যে সামরিক শক্তি রয়েছে সেটা কিন্তু আমাদের ভারতের আয়তন অনুযায়ী। আমাদের ভারতের কাছে যে পারমাণবিক শক্তি রয়েছে সেটাও কিন্তু চীন এবং পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে রাখা হয়েছে। বাংলাদেশকে উদ্দেশ্য করে কিন্তু এখানে পারমাণবিক শক্তি করা হয়নি বা রাখা হয়নি। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন। আর বাংলাদেশকে কখনো পারমাণবিক শক্তির ভয় দেখাতে যাবেন না। যদি বাংলাদেশকে এই ভয় দেখান, অন্যদিকে চীন এবং পাকিস্তান কিন্তু পুরোদয় বাংলাদেশকে সাপোর্ট করবে, আর শেষমেশ ক্ষতিটা কিন্তু আমাদের ভারতেরই হবে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে, বাংলাদেশকে আমাদের ভারতের অধিকাংশ মানুষই ছোট মনে করেন, কারণ বাংলাদেশের আয়তন অনেক ছোট এই বিষয়টা ভেবে। কিন্তু কথায় এতে ছোট মরিচের ঝাল বেশি। বাংলাদেশ ছোট হলেও আরব ইমিরাটস এবং মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোর থেকেও কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে আছে ছোট্ট দেশ বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। আর বাংলাদেশ যদি আয়তন আমাদের ভারতের মতো হতো, তাহলে বাংলাদেশ এতদিনে কোন পর্যায়ে থাকতো সেটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশকে ছোট মনে করে যদি আপনি বাংলাদেশকে কামড় দেন, ওই ছোট মরিচের জাল আমার মনে হয় না সহ্য করা সম্ভব হবে আমাদের ভারতের পক্ষে। আর বর্তমানে কিন্তু বাংলাদেশ একা নয়, বাংলাদেশের পাশে এখন ভাইয়ের মতো রয়েছেন পাকিস্তান এবং চীন। আর কিছু বলতে চাচ্ছি না, এইটুকু বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2টা পয়েন্ট আমি কি বোঝানোর চেষ্টা করেছি। তো লাস্ট একটা কথা বলি, 2টা দেশের মধ্যে কোন ধরনের সমস্যা হোক এটা আমি চাই না। এতে করে অনেকেরই অনেক ক্ষতি হবে।
কে জিতলো কে হারলো এই বিষয়টা আমি বলতে চাচ্ছি না, বাট আমি সাধারণ মানুষের কথা ভাবছি। আমি আমার মতো মধ্যবিত্ত এবং সাধারণ মানুষদের কথা ভাবছি যাদের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, দুইটা দেশের মধ্যে কেউ না কেউ তো জিতবে, কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেকের। ঠিক আছে, তো আমি চাই দুইটা দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার ফিরে আসুক, দুইটা দেশের মধ্যে আবারও আগের মতো ভালোবাসা ফিরে আসুক, এটাই আমি চাই। হ্যাঁ, তো আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট সহ লিঙ্ক দেয়া আছে। তাহলে গাইস আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েট, টাটা বাই বাই বলার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, বর্তমানে শীত কেমন পড়ছে এবং আপনার কাছে এই কঠিন শীত কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই।